গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 21 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বন্দে মাতরম গাওয়া মাদ্রাসায় বাধ্যতামূলক, নির্দেশিকা জারি। সমস্ত মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে বন্দে মাতরম। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক ও শিক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। নতুন নির্দেশ অনুযায়ী সরকার পরিচালিত, সরকার পোষিত এবং স্বীকৃত সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গত 19 মে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট এই নির্দেশিকা জারি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগের সমস্ত নির্দেশ বাতিল করে দ্রুত নতুন নিয়ম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার কথা ঘোষণা করে বিজেপি সরকার। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার মাদ্রাসাগুলিতেও একই নিয়ম চালু করা হলো। ফলে বর্তমানে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির মতো মাদ্রাসাতেও পঠন পাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হবে এই রাষ্ট্রসঙ্গীত। গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে। এরপরই শিক্ষা দফতরের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এদিকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বিকৃত ইতিহাস বদলের এটাই সঠিক সময়। তার দাবি, কেন্দ্রীয় স্তর থেকে আগেই এমন নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর হতে দেয়নি। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম চালুর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে পোস্ট করে বঙ্গ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, আর তুষ্টিকরণ নয়, সবার জন্য সমান নীতি প্রযোজ্য। অপরদিকে ইবোলা ভাইরাস নিয়ে ভারতেও জারি সতর্কতা। ইবোলা ভাইরাসকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ইবোলা নিয়ে ভারতেও সতর্কতা জারি হয়ে গেল। আজ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মারণ ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কি বলা হয়েছে তাতে? ইবোলা ভাইরাস এখন কঙ্গো ও উগান্ডায় মারণ রূপ ধারণ করেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যে, আক্রান্ত শতাধিক। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সতর্কতা জারি করেছে, তখন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবও বুধবার এই সমস্ত রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের রিভিউ বৈঠক করেন। এরপরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সতর্কতা জারি করে বলা হয়েছে যে, নির্দিষ্ট কিছু দেশ থেকে আগত যাত্রীদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেন বা ওই দেশ থেকে ট্রানজিট করেন, তাহলে যেন অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের কাছে রিপোর্ট করেন। দিল্লি বিমানবন্দর কঙ্গো, উগান্ডা, সাউথ সুদানকে হাই রিস্ক দেশ হিসেবে চিহ্নিত করেছে। এই দেশ থেকে আসা বা ট্রানজিট করা যাত্রীদের অবিলম্বে রিপোর্ট করতে বলা হয়েছে। যদি কারোর জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেশিতে যন্ত্রণা, বমি, ডায়রিয়া, আচমকা রক্তপাত বা গলা ব্যথার মতো উৎসর্গ দেখা দেয়, তাহলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত বা অন্য তরলের সংস্পর্শে আসেন, তাহলে অবিলম্বে বিমানবন্দরের স্বাস্থ্য অফিসারদের কাছে বা হেলথ ডেস্কে রিপোর্ট করতে বলা হয়েছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের আগে। যদি কারোর ভারতে আসার 21 দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়, তবে অবিলম্বে মেডিকেল কেয়ার নিতে এবং স্বাস্থ্য আধিকারিকদের ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে জানাতে বলা হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে এখনও পর্যন্ত 51 জন ইবোলা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে এই অতিমারি আরও বড় আকার ধারণ করতে পারে। অপরদিকে ইনস্টাগ্রামে বিজেপিকে টক্কর দিতেই ভারতে নিষিদ্ধ ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল। ভারতের যুব সমাজের পুঞ্জীবিত ক্ষোভ এবং মিম সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হওয়া এক নজিরবিহীন ডিজিটাল জলকে কি থামানোর চেষ্টা শুরু হলো। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্যের প্রতিবাদে তৈরি হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টটি আজ ভারতে ব্লক বা উইথহেল্ড করা হয়েছে। মজার বিষয় হলো, কেন্দ্রের শাসক দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যাকে টেক্কা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। তবে দলের প্রতিষ্ঠাতা 30 বছর বয়সী অভিজিৎ দীপকে একে কর্তৃপক্ষের সেলফ গোল বা আত্মঘাতী গোল হিসেবেই দেখছেন। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে উত্থান হয়েছে এই ককরোচ জনতা পার্টির।
আপাত দৃষ্টিতে একে একটি রসাত্মক বা ব্যঙ্গাত্মক জেড জেনারেশন ক্যাম্পেইন মনে হলেও এর পেছনে রয়েছে বেকারত্ব, নিট প্রশ্নপত্র ফাঁস এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি যুব সমাজের চরম হতাশা। আজ সকালে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার সংখ্যা 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা বর্তমানে শাসক দল বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টের 8.7 মিলিয়ন চেয়ে অনেক বেশি। যদিও কংগ্রেস এখনও 13 মিলিয়নের বেশি ফলোয়ার নিয়ে এগিয়ে রয়েছে, কিন্তু মাত্র 4 দিনে একটি ব্যঙ্গাত্মক পেজের এই বিপুল জনপ্রিয়তা ভারতীয় রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত সপ্তাহে সুপ্রিম কোর্টের একটি শুনানির সময়। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার যুবক এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের একাংশকে ককরোচ এবং পরজীবীর সাথে তুলনা করেছেন বলে অভিযোগ ওঠে। বস্টন ইউনিভার্সিটির স্নাতক এবং আম আদমি পার্টির প্রাক্তন সোশ্যাল মিডিয়া কর্মী অভিজিৎ দীপকে এই মন্তব্যকেই প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নেন। অভিজিৎ জানান, সংবিধানের রক্ষক খুদ প্রধান বিচারপতির মুখ থেকে যখন এই ধরনের মন্তব্য আসে তখন তা বাক স্বাধীনতার উপর আঘাত হানে। যদিও প্রধান বিচারপতি পরবর্তীতে স্পষ্টীকরণ দিয়ে বলেন যে তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি কেবল জাল ডিগ্রিধারীদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন, কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। নিজেদের ইশতেহারে ককরোচ জনতা পার্টি নিজেদের ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস বলে অভিহিত করেছে। তবে তাদের ঠাট্টার আড়ালে লুকিয়ে আছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দাবি। সেগুলি হলো, প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের পর রাজ্যসভার কোনো পদ দেওয়া যাবে না, নির্বাচন কমিশনের জবাবদিহিতা আরও বাড়াতে হবে, সংসদ এবং ক্যাবিনেটে নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে, দল বদলকারী রাজনেতাদের উপর 20 বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে হবে, সংবাদ মাধ্যমের মালিকানা এবং যুবকদের কর্মসংস্থানের অধিকারে সংস্কার আনতে হবে। ইতিমধ্যেই এই ডিজিটাল আন্দোলনে পরোক্ষ সমর্থন বা কৌতুকপূর্ণ যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ, সমাজকর্মী অঞ্জলি বরদাস এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ। আপ নেতা মনীষ সিসোদিয়াও এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। ডিজিটাল দুনিয়ার এই প্রতিরোধ কেবল একটি সাময়িক ট্রেন্ড নাকি ভারতের আগামী দিনের তরুণ রাজনীতির নতুন রূপরেখা তা সময় বলবে। তবে এক্স অ্যাকাউন্ট ব্লক করার ঘটনাটি প্রমাণ করে যে এই অলস তেলা পোকাদের কামড় দিল্লির ক্ষমতার অলিন্দে বেশ ভালোভাবে অনুভূত হয়েছে। অপরদিকে এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে দাবি করলেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটির চেয়ারপারসন তথা বিজেপি সাংসদ প্রেম প্রকাশ চৌধুরী। গুজরাটের গান্ধীনগরে এক অনুষ্ঠানে তিনি জানান, এই ব্যবস্থা চালু হলে প্রায় 7 লক্ষ কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে এবং দেশের জিডিপি বৃদ্ধির হার প্রায় 1.6% পর্যন্ত বাড়তে পারে। তিনি আরও বলেন, শুধু লোকসভা ও বিধানসভা নয়, এই কাঠামোর সঙ্গে পরবর্তী ধাপে পঞ্চায়েত ও পুরভোটকেও সমন্বিত করার পরিকল্পনা রয়েছে। তার দাবি অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনে প্রথমে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজন করা হবে। এরপর 100 দিনের মধ্যে ধাপে ধাপে পঞ্চায়েত ও পৌরসভার ভোট একই চক্রের মধ্যে আনার প্রস্তাবও রয়েছে। উল্লেখ্য, 129তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে এক দেশ এক নির্বাচন চালুর প্রস্তাব 2024-এর ডিসেম্বরে লোকসভায় পেশ করা হয়েছিল। এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই জেপিসিতে বিস্তারিত আলোচনা চলছে। মোট 39 জন সদস্যের এই কমিটিতে লোকসভা ও রাজ্যসভার একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। সরকারি পক্ষের যুক্তি অনুযায়ী বারবার নির্বাচন আয়োজনের ফলে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি, উন্নয়নমূলক কাজ ব্যাহত হওয়া এবং নিরাপত্তা বাহিনীর উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। একযোগে নির্বাচন হলে এইসব সমস্যা কমে যেতে পারে বলেই দাবি করা হচ্ছে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন সরকারি ও নীতি সংক্রান্ত আলোচনায় নির্বাচনী ব্যয় ও প্রশাসনিক দক্ষতা বাড়ানোর বিষয়টি উঠে এসেছে। তবে বিরোধী শিবিরের একাংশের মতে এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হতে পারে এবং আঞ্চলিক ইস্যুগুলোর গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জেপিসির আলোচনায় এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। এখন জেপিসির চূড়ান্ত রিপোর্ট এবং পরবর্তী সংসদীয় পদক্ষেপের দিকে নজর রাজনৈতিক মহলের। অপরদিকে চলতি অধিবেশনেই আসছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজ্য বিধানসভার এবারের অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বিল পেশ করে তা পাশ করার ব্যবস্থা নেওয়া হবে। অধিবেশন শুরুর প্রাক্কালে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে 4 মন্ত্রী অতুল বোরা, চরণ বড়, অজন্তা নেওগ, রামেশ্বর তেলি ছাড়াও মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অতুল বোরা বলেন, আগামীকাল শুক্রবার অর্থাৎ 22 মে বিধানসভায় ভাষণ দেবেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। বৈঠকে রাজ্যপালের ভাষণের খসড়ায় অনুমোদন জানানো হয়েছে। একই সঙ্গে আসাম স্টেট ডেটা পলিসি 2026-এও জানানো হয়েছে অনুমোদন। তিনি বলেন, এই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, এনডিএ সরকার ক্ষমতায় এলে প্রথম বিধানসভার অধিবেশনে পেশ করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। আর প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার। প্রথম অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করে পাশও করানো হবে। ইতিমধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধির খসড়ায় অনুমোদন জানানো হয়েছে। প্রশ্ন উঠে, বিধানসভায় কবে অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপন করা হবে? প্রত্যুত্তরে মন্ত্রী বোরা বলেন, বিজনেস অ্যাডভাইসরি কমিটি গঠনের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অনায়াসে বিলটি পাস হবে। শুধু অভিন্ন দেওয়ানি বিধি নয়, আগামী 5 বছর বিধানসভায় যে কয়টি বিল উত্থাপন করা হবে সবকটি পাস হবে। কেননা এনডিএর 102 জন বিধায়ক রয়েছেন, ফলে বিল পাসের ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।